স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই আপ্তবাক্যের এক পিঠে আশা তো অপর পিঠে আছে আশঙ্কা। রাজনীতিবিদগণ সেই দোলাচলে রেখেছেন আমাদের। এ নিয়ে আজকের আলোচনা কথার শেষ। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিবুল্লাহ মুন্না, আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক বলেছেন নাসিরুদ্দিন আহমেদ ওসিফ, এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ঢাকা 6 আসনের সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ। স্বাগত আপনাদের। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে আমি আসলে প্রথমে জানতে চাইবো, আমাদের একটি জোড়া প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে যে দলের চেয়ারম্যানের ইচ্ছে জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য পদ আবার ফিরে পেলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির সাম্প্রতিক রাজনৈতিক মঞ্চে এই নাটকের এটি কি শেষ দৃশ্য কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টির নেতৃত্ব পর্যায়ে সাম্প্রতিক টানাপোড়েনের সংসদে আপনার বিরোধী দলের উপনেতা হওয়া না হওয়া ছিল বড় একটি বিষয়। এর জেরে আপনি ঢাকা মহানগর জাতীয় পার্টির আহ্বায়কের পদ হারিয়েছেন বলেও কেউ কেউ বলেছে বা গণমাধ্যমে। এইসব ঘটনায় আপনার অবস্থান কি? জোড়া প্রশ্নের যদি ধন্যবাদ দিতেন। আসলে আমাদের দলের এইটা হচ্ছে সৌন্দর্য, যে কখনো কখনো একটা সংসারের কথা চিন্তা করেন, পিতা কখনো রাগ হয়ে একটা সন্তানকে ভৎসনা করে, সে কিছুক্ষণ বাইরের থেকে আবার দেখা যায় সাজেবেলা ঘরেই ফিরে আসে। আমাদের অবস্থা তাই। স্যার বেশি দূর কাউকে রাখতে পারেন না, বেশি দিন দূরে থাকলে ওনারই মনে কষ্ট হয়, তাই রাঙ্গাকে আবার ফিরে আনছেন আজকে। বেশি দিনের কথা নাই, সেদিন ওনাকে চিরবিদায় দিলেন। আসলে নেতা কর্মীর মধ্যে সম্পর্কটা ঠিক পিতা পুত্রের মতো হওয়ার কথা, সেইটি কথা না। এটা এখানে কিন্তু আমাদের দেশের অবস্থা হয়েছে যে এক কেন্দ্রিক রাজনীতি চলে, তো শাসন অবস্থাটা একজনের আঙ্গুল হেলের দেশ চলে সবসময়, দলও সেইভাবে চলে। আমরা এমনি মুখে সবাই বলি যে আমরা গণতন্ত্রের বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ এখন এগিয়ে যাচ্ছি, অথবা ওই কাতারে সামিল হয়েছি। কিন্তু আপনি সৌদি বাদশাহদের সাথে যদি আমাদের তুলনা করেন, অথবা এই আমাদেরই যদি আমরা আজ থেকে যখন দেশ শাসন করেছি কত বছরকে 90-এর আগ পর্যন্ত, তখন যা ছিল এখন তাই আছে, একই রকম আছে। তবে আমাদের দলের অবস্থাটা হচ্ছে কি যে আমরা যেমন আমাদের দলের যিনি বিরোধী দলের নেতা রশিদ সাদ, উনিও দল থেকে 2-3 বার বহিষ্কৃত হয়েছেন, আবার দলে ফিরে আসছেন। আমরা কিন্তু কেউই বেশি দিন দূরে থাকি না। এই যে যারা স্যার যাদেরকে বের করে দেন, আবার স্যার তাদেরকে উনি ফিরে আনেন, এটা হচ্ছে ওনার একটি চরিত্রের বড় গুণ। উনি বেশি দূর কাউকে রাখতে পারেন না। আর আমার কথা ব্যক্তিগতভাবে যেটা জিজ্ঞেস করেছেন, এটা আমার কাছে খুব ইমপ্রেসিং। তবে আমি মনে করি যে দেখেন, সংসদের দলের অধিকাংশ সদস্য যখন একজনের পক্ষে মতামত দেন, স্পিকারের কাছে যায়, তো এখানে হচ্ছে কি কোনো সময় ক্ষেপণের কোনো দরকার নেই, দেখার কোনো দরকার নেই। উনি যাচাই বাছাই করবেন যে এইটা সঠিক কিনা। চিঠিটা সংসদ দলের নেতার কাছে বলবেন যে আপনি যে চিঠি পাঠিয়েছেন আপনার চিফ হুইপের মাধ্যমে, এইটা কি ঠিক আছে, বা উনি সমস্ত সংসদ সদস্যদের জিজ্ঞাসা করতে পারেন যে ইচ্ছে করেন স্পিকার। কিন্তু এটা কোনো রেওয়াজ নাই সঙ্গে সঙ্গে ওইটা পাঠিয়ে দেওয়া, কিন্তু এইটা ওনারা আটকে রেখেছেন। তো এটা এই কারণটা আমার জানা নেই। এটা হয়তো গণতন্ত্রের, আমরা তো আগের রাজনীতি করেছি, এই গণতন্ত্রের নতুন এসে এইগুলো আমি নতুন নতুন শিক্ষা নিচ্ছি যে এইভাবে বিরোধী দলের নেতা উপনেতা বিরোধী দল বানাবে না এটা সরকার বানাবে। এখন দেখা গেল এটা সরকার কোর্টে চলে গেছেন, ওনাদের ইচ্ছা মতন ওনারা যখন ইচ্ছা তখন এটা ঘোষণা করবেন। এটাও কিন্তু গণতন্ত্রের একটা নতুন অধ্যায়। এটাও কিন্তু একদম খারাপ জিনিস না যে সবকিছু সরকারের হাতে চলে গেছে। বিরোধী দলের ভবিষ্যৎ আমাদের এইটাও নির্ভর করতেছে সরকারের উপরে। এরকম একটি বিরোধী দলের সদস্য হিসেবে আপনার কেমন লাগতেছে জনাব কাজী ফিরোজ? অনেক দিনের এইটার মজার বিরোধী দল পাবেন না আপনি। এর আগে আপনারা বলছেন আসমা আব্দুর রব আমার বন্ধু মানুষ, তাকে আপনারা বলতেন সবাই এখানে, মানে সাংবাদিকরা যারা আওয়ামী লীগ আছেন বিএনপি আছেন সবাই বলতেন যে গৃহপালিত বিরোধী দল। আমাদের দলের উনি প্রধান বিরোধী দলের নেতা ছিলেন আসমা আব্দুর রব। তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামের বিশাল অবদান। উনি 4 খলিফা বলতেন তার একজন। তো সে আসমা আব্দুর রব যখন আমরা ক্ষমতাচ্যুত হলাম, নিয়ম হইল সরকার যখন গদিচ্যুত হবে ক্ষমতাচ্যুত হবে তখন বিরোধী দলের এক রমরমা অবস্থা, সারা দেশের মানুষ বিরোধী দলকে গলায় মালা দেয়। আমাদের আগে আসমা আব্দুর রব জেলখানায়, মানে অবস্থাটা কি এখন? আমাদের মানুষে কিন্তু ওইটাও পর্যায় বল না। পত্রিকায় লিখছে, আমি খুব দুঃখ পেয়েছি, পীর হাবিব আমার বন্ধু মানুষ, নঈম নিজামের সাথে এত সম্পর্ক, বললো কি যে জাতীয় পার্টি ঘর জামাই।
খুব দুঃখের কথা। ঘর জামাই কথাটা কিন্তু খুবই দুঃখজনক। আমি সিনেমা, আপনি জানেন যে আমি সিনেমা, আমার একটা পেশা আছে, আমরা হল চালাই। তো এখানে ঘর জামাই একটা বইও আছে। এটা খুব ভালো না। ঘর জামাই হচ্ছে কি যে একে আদর যত্ন করে দুধ কলা দিয়ে পুষবেন, কিন্তু রাস্তায় বেরোলে মানুষ ভালো চোখে দেখে না। এই লোকটা শ্বশুরের উপর দিয়ে থাকে খায়। আমাদের যদি এরকম একটা অবস্থা হয়, তো সেই অবস্থার মধ্যে আমরা কেউ স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপর রাজনীতি করতে হয়, তাই করি। আমি ডক্টর হাবিব মিল্লাত মুন্না আপনার কাছে বলতে চাইবো যে আমি যদি জনাব কাজী ফিরোজ রশিদের কথা থেকে আসি, যে আপনার একটা বিরোধী দল আছে এখন সংসদে, যেই বিরোধী দলের সংসদে একজন সংসদ সদস্য যিনি বিরোধী দলের উপনেতা হওয়া কথা যার, তিনি বলছেন যে মানে ঘর জামাই এই প্রবিধাটি অনুভব করছেন। আপনার কাছে কেমন লাগছে বিষয়? আমি শুনছিলাম উনি সংসদেও চমৎকার বলেন, এখানেও চমৎকার বলেন, কিন্তু দুই একটি কথা আমার কানে লেগেছে, সেইগুলো আমি একটু বলতে চাই। যে চিন্তা করে দেখেন, একটি দলে একজনকে প্রেসিডিয়াম থেকে 2 মাস আগে বের করে দেওয়া হলো, আবার তাকে কোনো মিটিং ছাড়াই কোনো কিছু ছাড়াই নিয়ে আসা হলো। এটা হচ্ছে যে একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ, এটা অস্বীকার করার কিছু নেই, এটা আমি সবাই স্বীকার করব। এবং একজন যিনি পার্টির প্রধান, তিনি যা করেন সেটাই সবাই মেনে নিচ্ছে। এই যে মেনে নেওয়ার স্বভাবটা শুরু হয়েছে, তারপরে উনি বলছেন যে জাতীয় পার্টির ভবিষ্যৎ সরকারি দলের হাতে। উনি কিন্তু এই ধরনের একটি কথা বলেছেন। আপনি চিন্তা করে দেখেন, যার মেনে নেওয়ার স্বভাব, তারা সবকিছুতে মেনে নেওয়ার একটা অভ্যস্ত হয়ে যাচ্ছে দিন দিন। আরেকটি কথা উনি বলেছেন যে 90-এর আগে যা ছিলেন এখনো তাই আছেন, অর্থাৎ বুঝাতে চাচ্ছেন যে অন্যান্য দলগুলোর কথা। কিন্তু 90-এর পর থেকে বা 90-এর আগে যদি আমি মনে করি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সাত্তার সাহেবকে কিভাবে ক্ষমতাচ্যুত করে জেনারেল এরশাদ কিভাবে ক্ষমতায় আসলেন, আমরা প্রায় সবাই জানি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চয়ই আসেননি। এবং না আসার কারণেই ওনাদের যে একটি তারপরে দল গঠন করা থেকে শুরু করে সমস্ত বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে ক্যান্টনমেন্টের মাধ্যমে একটা দল গঠন করা হলো, এবং সেই দল দিয়েই ওনারা চালাচ্ছিলেন। সেইটার সাথে যদি বলেন যে আওয়ামী লীগ কিংবা অন্যান্য দলের, তাদের সাথে একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ যেদিন জন্ম হয়েছে উনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু ক্যান্টনমেন্ট থেকেও জন্ম হয় নাই, কিংবা কোনো একটা কয়েকজন মানুষকে নিয়ে জন্ম হয় নাই। এই ব্যাপারগুলো আমরা মোটামুটি জানি। যে আপনি বর্তমান সংসদের কথা যদি একটু বলতেন, যে এরকম একটি গৃহপালিত বিরোধী দলও উনি আসলে বলেন নাই, উনি যেটিকে বলতে চাইছেন যে খুব আদর যত্নে লালিত পালিত একটি বিরোধী দল, সেইরকম একটি বিরোধী দলকে আপনার কাছে কেমন? আচ্ছা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এইটা তো আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন না, আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আওয়ামী লীগের কথা। আপনি যদি জাতীয় পার্টির সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চান, আপনার কাছে বিরোধী দলটাকে এখন কেমন লাগছে? আপনি সরকারি দলের সদস্য, উনি যে আপনার কাছে বিরোধী দলকে কেমন লাগে? উনি যে কথাটি বললেন, এরপর তো আমার সাথে কথা বলার কিছু থাকে না। বলেছেন যে জাতীয় পার্টির ভবিষ্যৎ সরকারের হাতে। এই যদি কোনো পার্টি বলে থাকে, তার সম্বন্ধে কি আমার মন্তব্য করা যায় বলেন? আপনি সেই সরকারের পার্ট, আপনি তো বলবেন আমি অবশ্যই সরকারের পার্ট। আপনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ অবশ্যই সরকার অথবা সরকারের হাতে না। না, আমরা মনে করি না, আমরা মনে করি না, সরকার মনে করে না। এখন যদি কেউ নিজের পার্টির মধ্য থেকে বের হয়ে এসে সরকার রাজনীতি একটা গেম, এই গেমে সবাইকেই থাকতে হবে, সবাইকেই খুশি থাকতে হবে, সবাই চায় রাজনীতির সামনের দিকে থাকতে। সেটা আওয়ামী লীগও যেমন চায়, বিএনপি চেয়েছে একসময়, জাতীয় পার্টি আরো আগে চেয়েছে। তো সেই চাওয়া পাওয়া থেকে যদি কেউ আমাদের সাথে যোগ দিতে আসে, আমাদের সাথে সম্পর্ক রাখতে আসে, আমরা কি ফিরিয়ে দিব নাকি? কখনোই না। সেটা যেই হোক, আপনার সাথে আদর্শ মিলুক না মিলুক, আদর্শের ব্যাপারটা আবার একটা কথা আছে, জি, যে আমরা মনে করি আদর্শ বাংলাদেশে দুভাবে বিভক্ত আসলে করে ফেলছি আমরা দেশটাকে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তো এই যে যারা এখানে, উনি মুক্তিযোদ্ধা, কিন্তু আমি যতদূর জানি ফিরোজ সাহেব উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো পার্টির কথাই বলি, যে আমরা বলি করি জামাত, আপনারা অবশ্যই 86 সনের 2-1টি ঘটনার কথা বলবেন, সবাই সবসময় বলে 2-1টি ঘটনা দেখে এই 43 বছরের ইতিহাস বিশ্লেষণ করা যাবে না। না, সেটা আমি বলতে চাইও না। আপনি না বললে হয়তো অসীম দা একটু পরে বলে বসবেন। না, কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের অনেক লোক আসলে আওয়ামী লীগে যোগ দিচ্ছে। সেই ক্ষেত্রে আদর্শটা কোনো, আপনি যেটি বললেন সেটি আসলে সত্য। কেউ যদি আপনাদের কাছে আসে, আপনি তাকে ফিরিয়ে দিতে চান না। এখন তার চিন্তা করতে হবে সে কেন আসলো। আপনি কেউ যোগ দিচ্ছে, আওয়ামী লীগের কত সাপোর্টার আছে জানেন? কোনোদিন আওয়ামী লীগ বাংলাদেশের 38 ভাগের নিচে ভোট পায়নি। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ আছে। এখন আপনার পত্র পত্রিকায় হয়তো দেখেছেন যে কুষ্টিয়ার একজন জামাত যোগ দিল, ওইটা একটা বড় করে খবর ছাপা হলো, কিন্তু আওয়ামী লীগের যে লাখ লাখ কোটি কোটি জনসমর্থন রয়েছে সেটা কিন্তু আমরা দেখছি না। স্বাভাবিক ব্যাপারটাকে না দেখে আমরা অস্বাভাবিক একটা 2-1টা ঘটনা দেখি, এবং অস্বাভাবিক একটা ঘটনা দেখার কারণেই আমরা বলি যে এইটাই একটা ঘটনা। না মিলাদ ভাই, সেটাই নিউজ। আসলে স্বাভাবিকভাবে যখন একটা কোনো ঘটনা ঘটে, কিন্তু সেটা এখন বারবার কোট করা হবে যে একজন মানুষ বা 10 জন মানুষ যেখানে
আওয়ামী লীগের একটা না, ইউনিয়ন একটা আপনাদের- ওয়ার্ডে কারণ আওয়ামী লীগ থেকে কারণ আওয়ামী লীগ থেকে আমরা কখনো শুনি নাই যে এটা আসলে ঠিক হয় নাই, এটা যেন ঠিক সেই জন্য আপনাদের কাছে প্রশ্ন না না করা। না, এটা এটা কেউ বলেছে ঠিক হয়েছে কি হয় নাই এই ব্যাপারে এটা নিয়ে কেউ আওয়ামী কোনো- লীগের মুখপাত্র কোনো কথা বলে নাই। রাইট, তাহলে আমরা ধরে নিব যে এটা ঠিক। না, এটার অর্থ এই নয় প্রত্যেকটি ছোটখাটো একজন কুষ্টিয়াতে কে বিএনপি জামাতের যোগ করলো কোন লেভেলের কর্মকর্তা সেটা না জেনেই আমাদের পক্ষ থেকে পার্টিতে বিবৃতি দিয়ে দেওয়া হবে, এইটা কিভাবে আশা করেন? আওয়ামী লীগ তো আর তিনজনের একটা পার্টি না, রাইট, লাখ লাখ লোকের পার্টি। ডক্টর মিল্লাত, আমরা আবার আপনার কাছে আসবো যে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, আপনি একটু বলবেন যে বিএনপি রাজনীতি নিয়ে যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ মূল্যায়ন আমরা যতটুকু জানি যে 5ই জানুয়ারি নির্বাচনের পর হঠাৎ করে আন্দোলন স্থগিত করে দেওয়া ঠিক হয়নি, আপনারা কি এখনো সেই না ঠিক হওয়া পথেই আছেন নাকি আপনারা আসলে ভুল শুধরেছেন বা ঠিক পথে আছেন? আপনার মূল্যায়ন কি? আমি বেগম জিয়াকে কোট করছি, তিনি বলছেন যে আমরা পত্রপত্রিকা যেরকম পড়ছি 5ই জানুয়ারির পর আন্দোলন হঠাৎ করে স্থগিত করে দেওয়া ঠিক হয়নি। একটা জিনিস একটু বলে রাখা উচিত যে 5ই জানুয়ারির পরে আপনার যেভাবে হোক যে ধরনের সরকারি আসুক না কেন, এই সরকারের আগের সরকারের প্রধানমন্ত্রী এবং অনেক মন্ত্রীরা, দায়িত্বশীল মন্ত্রীরা বলেছিলেন যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন, এটার ইমিডিয়েট পরে আমরা আলোচনা বসবো বা সংলাপ করব একাদশ সংসদ নির্বাচন নিয়ে। সেই লক্ষ্যে আপনার মনে করেন যে 5ই জানুয়ারিতে নির্বাচন হয়ে গেছে, কোনো কালে কখনো কোনো নির্বাচনকে ঠেকিয়ে রাখা যায় না। মূলত একটা জিনিস হচ্ছে যে মানুষ যে প্রত্যাখ্যান করেছে, যে 5 থেকে 10 ভাগ মানুষ ভোট দিয়েছে কিনা আমি জানি না, 153 জন তো আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, তাহলে কত শতাংশ মানুষই বা আর থাকে সমগ্র দেশের? ওনার একটা ধারণা ছিল যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সংলাপের জন্য তারা ডাকবেন। ওসব আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি যে আপনি কন্টিনিউ করবেন, আপনি শরীর যথেষ্ট খারাপ, তারপর আপনি কথা বলছেন, আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি যেটাকে নিয়ম